সরাসরি আমরা পড়ালেখায় চলে যাচ্ছি। গত ক্লাসে আমাদের একটা ক্লাস মিস গেছিল, সেই জন্য একটু দ্রুত যাওয়ার চেষ্টা করবো আর কি। আর আমাদের সময় আর বেশি নেই, সামনেই নেক্সট উইক 20 তারিখে সম্ভবত ভাইবার করছে। আমাদের খুব ইম্পর্টেন্ট একটা টপিক, সেটা হচ্ছে ট্রাইগোনোমেট্রিক্যাল লেভেলিং। এটা এখন যদি ভালোভাবে শিখবো প্র্যাকটিক্যাল সার্ভেও কাজে লাগবে। প্র্যাকটিক্যাল সার্ভেলে অবশ্যই ট্রাইগোনোমেট্রিক্যাল লেভেলিং থাকবে। আমরা লেভেলিং যে করলাম, লেভেলিংয়ের অন্যতম শর্ত ছিল সব কিছু লিনিয়ার মেজারমেন্ট নেওয়া। কোনো ধরনের দেখেন যে অ্যাক্সেসেবল না, এই ধরনের মেজারমেন্ট নিব না। তারপর হ্যাঁ, সাউন্ড সিস্টেম টেস্ট করার জন্য কথা বলে এই কীভাবে কী করতে হবে আমি তো জানি না। তারপর দেখো যে তাহলে ট্রাইগোনোমেট্রিক্যাল লেভেলিং কি? ট্রাইগোনোমেট্রিক্যাল লেভেলিং ইজ দ্য প্রসেস অফ ডিটারমাইনিং দ্য ডিফারেন্স অফ এলিভেশন অফ অবজেক্টস ফ্রম অবজার্ভড অ্যাঙ্গেল অ্যান্ড নোন ডিস্টেন্স। আমরা লিনিয়ার লেভেলিং যেটা ছিল সেটাতে শুধু হরাইজন্টাল মেজারমেন্ট নিব। এখন দেখা যাচ্ছে কোনো একটা অবজেক্টের মেজারমেন্ট নিতে চাই, সেটা অনেক হাইটে আছে অথবা হিলিডিওমে মানে জেনারেল সারফেসের থেকে উপরে আছে, সেই ক্ষেত্রে আমি কী করব? সেই জন্য ক্ষেত্রে মানে ইনডিরেক্ট মেজারমেন্ট নেওয়া জিওমেট্রিক্যাল। যদি অ্যাঙ্গেল মেজার করি তাহলে অ্যাঙ্গেলটাকে আমি খাতা প্লট করবো, করে ইনডিরেক্ট মেজারমেন্ট নিয়ে নেব। সেগুলো কীভাবে আমরা দেখবো আর কি। তো এর জন্য অ্যাজাম্পশন আছে। অ্যাজাম্পশন হচ্ছে ডিস্টেন্স বিটুইন দ্য পয়েন্টস observed is not large so that either the effect of curvature and refraction may be neglected or proper correction may be applied linearly. মানে দেখা যাচ্ছে এই ক্ষেত্রে অ্যাজাম্পশন হচ্ছে যদি ইনক্লাইন কোনো লাইন হয়, মানে অল্প ইনক্লাইন দেখা যাচ্ছে 1 বা 2 ডিগ্রি লাইন, সেই ক্ষেত্রে আমি 0 ডিগ্রি লাইন ধরে নেব। এরকম এটা নিয়ে কীভাবে নড়াচড়া করবো? এরকম যদি লাইন হয় সেই ক্ষেত্রে আমি লিনিয়ার লাইন ধরে নেব, এরকম লাইন। এটা হচ্ছে অ্যাজাম্পশন, ঠিক আছে? আবার অনেক সময় দেখা যাচ্ছে এরকম সার্ফেস আছে, সেক্ষেত্রে আর মাঝখানে যে ডিস্টেন্স এটা অনেক বেশি, সেই জন্য এটাকে লিনিয়ার লাইন ধরে নেব। এটা হচ্ছে অ্যাজাম্পশন, ঠিক আছে? আরও আছে যেরকম লিনিয়ার মেজারমেন্টের সময় আমরা যখন লেভেলিং স্টাফ ধরছি তখন আমরা বিভিন্ন ধরনের কারেকশন দেখছিলাম, কার্ভেচার কারেকশন, তারপরে আরেকটা আছে রিফ্রাকশন কারেকশন। এই কারেকশনগুলো অ্যাভয়েড করবো, যেহেতু হরিজন্টাল ডিস্টেন্স অনেক বেশি, সেই জন্য এগুলো অ্যাভয়েড করবো। এর অ্যাপ্লিকেশন কোথায়? ডিটারমাইন দ্য এলিভেশন অফ পার্টিকুলার পয়েন্ট। দেখা যাচ্ছে আমি একাডেমিক বিল্ডিংয়ের হাইট ক্যালকুলেশন করতে চাই, সেই ক্ষেত্রে আমার এই ট্রাইগোনোমেট্রিক্যাল লেভেলিং ছাড়া ক্যালকুলেট করা সম্ভব নয়। একদম নিচের চেইনের উপরে এর হাইট ক্যালকুলেট করা সম্ভব নয় যে কোনো একটা বিল্ডিংয়ের। এইগুলো কাজে লাগে কখন? দেখা যাচ্ছে কোনো একটা বিল্ডিং আমি মানে রিপেয়ার করতে চাই, রিপেয়ার ওয়ার্ক করতে গেলে তখন সেই বিল্ডিংয়ের হাইট লেন্থ এগুলো জানার প্রয়োজন। সেইখানে আমাদের এই ট্রাইগোনোমেট্রিক্যাল লেভেলিং প্র্যাকটিক্যাল ফিল্ডে কাজে লাগবে। সেকেন্ড হচ্ছে ডিটারমাইন দ্য ডিস্টেন্স বিটুইন পার্টিকুলার পয়েন্টস। তারপরে যে কোনো একটা পয়েন্টকে আমরা অনেক সময় বেঞ্চ মার্ক করি, তাহলে একটা পয়েন্টকে রেসপেক্টিভ রাখি, সেটাই তো বেঞ্চ মার্ক। তো এই রেসপেক্টিভ পয়েন্ট থেকে আরেকটা অবজেক্টের মধ্যে যে ডিস্টেন্স, এটা যদি ক্যালকুলেট করার প্রয়োজন পড়ে, মানে মধ্যবর্তী হরিজন্টাল ডিস্টেন্স, সেক্ষেত্রে ট্রাইগোনোমেট্রিক্যাল লেভেলিং কাজ লাগে। সেকেন্ড হচ্ছে এরিয়াল ডিস্টেন্স। এরিয়াল ডিস্টেন্স হচ্ছে এই যে প্রথম যে দুটো ডিস্টেন্সের কথা বললাম সেগুলো সব সারফেসে। এখন দুইটার মধ্যে বাতাসের ডিস্টেন্স কত? ধরো আমাদের যে কোনো একটা বিল্ডিং থেকে ডরমেটরি থেকে এই একাডেমিক বিল্ডিংয়ের ওর হেড থেকে এই হেডের ডিস্টেন্স কত, এটা ক্যালকুলেট করা। এটা জিওমেট্রিক্যালি ক্যালকুলেট করবো। আমাকে ওই হেডও টাচ করবো না, এটাও টাচ করবো না, সেটার মধ্যে যে হেড ডিস্টেন্স, এরিয়া ডিস্টেন্স বাতাসে, সেটা ক্যালকুলেট করবো। এই কয়েকটা অ্যাপ্লিকেশন আর কি। ইনস্ট্রুমেন্ট লাগে ফার্স্ট হচ্ছে থিওডোলাইট উইথ ট্রিপড স্ট্যান্ড সহ থিওডোলাইট। তারপরে স্টাফ লাগবে, যেহেতু যে হরিজন্টাল ডিস্টেন্স দেওয়া লাগবে। তারপর টেপ চেন, রিঞ্জিং রড, প্লাম্বার, এই ইনস্ট্রুমেন্টগুলো হবে। দেখো এটা হচ্ছে, এটা যদি কোনো একটা অবজেক্ট হয় তাহলে দুইটার মধ্যে হরিজন্টাল ডিস্টেন্স, এটা কিভাবে পাবো? এই দুইটার মধ্যে যদি এই সারফেসে মুভমেন্ট করতে কোনো সমস্যা না হয় তাহলে টেন আর চেপ দিয়ে
এই টেপ অফ চেইন দিয়ে। আর এটা হচ্ছে এরিয়াল ডিস্টেন্স যেটা বাতাসে, এটাকে আমাকে জিওমেট্রিক্যালি ক্যালকুলেট করতে হবে। আসে এখন দেখেন কয়েকটা কেস আছে, তিনটা কেস আমরা কেস ওয়ান দেখি। এগুলা পরীক্ষাতে এই তিনটার মধ্যে যে কোনো একটা আসতে পারে। কেস ওয়ান হচ্ছে বেস অফ দা অবজেক্ট অ্যাক্সেসেবল। আমি যে অবজেক্টের হাইট ক্যালকুলেট করতে চাই এবং এই যে কোনো একটা পয়েন্ট থেকে ওর মধ্যবর্তী লিনিয়ার ডিস্টেন্স, হরিজন্টাল ডিস্টেন্স ক্যালকুলেট করতে চাই, সেই অবজেক্টের বেস যদি অ্যাক্সেসেবল হয়, ধরো আমি এইখান দিয়ে লিনিয়ার মেজারমেন্ট নেব, এই পয়েন্টগুলোতে কোনো দেখা যাচ্ছে কোনো পন্ড নাই বা রিভার নাই, অ্যাক্সেসেবল, ইজিলি অ্যাক্সেসেবল এবং সারফেস মোরলেস স্মুথ, সেই ক্ষেত্রে আমি টেপ অথবা চেইন দিয়ে মেজারমেন্ট নিতে পারবো, তাই না? এরকম যদি হয়, কেস ওয়ান হচ্ছে বেস অফ দ্য অবজেক্ট অ্যাক্সেসেবল, তার মানে লিনিয়ার মেজারমেন্ট নেওয়া যাবে। এই ধরনের ক্ষেত্রে যদি হয়, তাহলে আমার উদ্দেশ্য হচ্ছে এই পিক পয়েন্টের হাইট ক্যালকুলেট করা, আরএল ক্যালকুলেট করা, এই যে কিউ1 এর হাইট ক্যালকুলেট করা। কিভাবে করবো দেখো, এটার জন্য কোনো জিওমেট্রিক্যাল ফর্মুলেশন, যেটা খুবই সিম্পল। আরএল অফ কিউ ইকুয়াল টু আরএল অফ বেঞ্চমার্ক হচ্ছে এটা, তার সাথে স্টাফ রিডিং, তাহলে এই ইনস্ট্রুমেন্টের হাইট চলে আসলাম। তার সাথে দেখো এই ডিস্টেন্সটুকু ইনডিরেক্টলি পাই ডি ট্যান আলফা থেকে। ডি হচ্ছে এই দুটার মধ্যবর্তী ডিস্টেন্স, ডি ট্যান আলফা হবে না? এটা যদি আমি ক্যালকুলেট করতে চাই, এইচ ইকুয়াল টু কি হবে? পরে যারা আছে সবাইকে দাঁড় করাবো কিন্তু শেষে। এইচ কিভাবে ক্যালকুলেট করবো? এইচ এটা একটা কি রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল, এইচ ইকুয়াল টু হবে লম্ব, মানে ট্যান আলফা ইকুয়াল টু লম্ব বাই অতিভুজ করো, দেখো তার মানে এইচ বাই ডি হয়, দেখো ঠিক কি না? ট্যান আলফা ইকুয়াল টু এইচ বাই ডি, তাহলে এইচ ইকুয়াল টু ডি ট্যান আলফা, বুঝতে পারতেছো না? তার মানে এই কিউ এর আরএল হবে এখানকার স্টাফ রিডিং, তার মানে ইনস্ট্রুমেন্টের হাইটে আসলাম। না, ফার্স্ট হচ্ছে আরএল অফ বেঞ্চমার্ক, এটা এই যে এই পয়েন্ট, তার সাথে স্টাফ রিডিং এই যে এস, তার সাথে এইচ যোগ করা, এইচ হচ্ছে ডি ট্যান আলফা। তাহলে যদি অ্যাক্সেসেবল হয়, এই ডিটা যদি আমাদের জানা থাকে, বেস যখন অ্যাক্সেসেবল তখন ডি জানা থাকবে, কারণ আমি মেজারমেন্ট নিতে পারবো। এই ধরনের ক্ষেত্রে আরএল ক্যালকুলেট করা ফর্মুলেশন হচ্ছে এটা, সিম্পল। সেকেন্ড হচ্ছে বেস অফ দ্য ইনস্ট্রুমেন্ট, বেস অফ দ্য অবজেক্ট ইনঅ্যাক্সেসিবল। অবজেক্ট বলতে যার মেজারমেন্ট আমি নিচ্ছি, ইনঅ্যাক্সেসিবল ইনস্ট্রুমেন্ট স্টেশন ইন দ্য সেম ভার্টিক্যাল প্লেন অ্যাজ দ্য ইলিমিনেটেড প্লেন। আচ্ছা, তিনটা কেস আগে দেখে নিই। এর মানে হচ্ছে এই ইনস্ট্রুমেন্টের বেস অ্যাক্সেসিবল না, তার মানে আমি আগে যে দেখালাম যে ডিটা ক্যালকুলেট করা, এই ডি আমি ক্যালকুলেট করতে পারবো না, সরাসরি ক্যালকুলেট করতে পারবো না, আমাকে ইনডিরেক্ট মেজারমেন্ট নিতে হবে। কিন্তু এর সাথে আরেকটা শর্ত আছে যে যখন আমি ইনস্ট্রুমেন্ট দুইটা সেট করব, এই ক্ষেত্রে দেখালাম যে এই যে থিওডোলাইট উইথ ট্রিপড স্ট্যান্ড, এটা একটা ইনস্ট্রুমেন্ট হলে মেজারমেন্ট নেওয়া সম্ভব। এক্ষেত্রে মিনিমাম দুইটা ইনস্ট্রুমেন্ট সেট করতে হবে, দুইটা পজিশনে, এই দুইটা পজিশন হবে সেম লাইনে। আর একটা কেস আছে বেস অফ দ্য ইনস্ট্রুমেন্ট ইনঅ্যাক্সেসিবল, ইনস্ট্রুমেন্ট স্টেশন নট ইন দ্য সেম ভার্টিক্যাল প্লেন অ্যাজ এলিভেটেড প্লেন। আর একটা হচ্ছে যে এই দুটি ইনস্ট্রুমেন্টের স্টেশন একই লাইনে নিতে পারবো না। এর কারণ কি? বিভিন্ন কারণ হতে পারে। দেখা যাচ্ছে এই পয়েন্টগুলোতে খুব মানে এমনভাবে নিতে হয় যেন মধ্যবর্তী ট্রায়াঙ্গেল ফর্ম করা যায়। খুব কাছাকাছি যদি অপশন না থাকে, মানে একই লাইনে কাছাকাছি, সেক্ষেত্রে আমাকে কেস 3-তে যেতে হবে। আমার কথা বুঝছো কিনা? সেকেন্ড যেটা ইনঅ্যাক্সেসিবল, ফার্স্ট, ঠিক আছে? ইনঅ্যাক্সেসিবল মানে এই যে মধ্যবর্তী যে ডিস্টেন্স ডি, ইনস্ট্রুমেন্ট স্টেশন থেকে অবজেক্টের যে মধ্যবর্তী ডিস্টেন্স, এটা আমি সরাসরি ক্যালকুলেট করতে পারবো না, তাই তো অর্থ। আচ্ছা, এখন কেস 2 এর সাথে 3 এর ভেরিয়েশন হচ্ছে এই যে ইনস্ট্রুমেন্ট দুটা নিলাম, এই দুটা সেম ভার্টিক্যাল প্লেনে থাকতে হবে কেস 2-তে। আর কেস, তার মানে এইটাও যে লাইন বরাবর থাকবে, এই ইনস্ট্রুমেন্ট স্টেশনও সেম লাইন বরাবর থাকবে। কিন্তু কেস 3-তে এক হচ্ছে ইনঅ্যাক্সেসিবল, আর এই দুটি ইনস্ট্রুমেন্ট স্টেশন সেম লাইন বরাবর, মানে সেম ভার্টিক্যাল প্লেনে থাকবে না, একটা থেকে ডিফারেন্ট পজিশনে থাকবে। এটা কারণই হচ্ছে যে এই দুটি ইনস্ট্রুমেন্ট আমি যদি সেম লাইন বরাবর নিতে চাই, সেরকম সুবিধাও যদি না থাকে,
এটা করতে পারলে খুবই সিম্পল ফর্মুলেশন, কিন্তু এটা যখন যাবো অনেক বড় বড় ফর্মুলেশন লাগবে। মানে তিনটা প্রবলেম ক্রিয়েট হচ্ছে। প্রথমে কোনো প্রবলেম নাই, সেকেন্ড হচ্ছে একটা প্রবলেম ইনঅ্যাক্সেসিবল, থার্ড হচ্ছে ইনঅ্যাক্সেসিবল এবং ইনস্ট্রুমেন্টের পজিশন ডিফারেন্ট লোকেশনে। এখন দেখো আমরা সেকেন্ড দেখি ইনস্ট্রুমেন্ট অ্যাক্সিস আর ডিফারেন্ট লেভেল। এই ক্ষেত্রে দেখো আমি প্রথমে বলে নিই যে এ পজিশনে প্রথমে একটা থিওডোলাইট সেট করছি এ পজিশনে, এবং যেখান থেকে যার ধরা এটা ইজিলি আমি যে কোনো পয়েন্টে মার্ক করতে পারি, কিন্তু যত আমি নিচে উপরে থাকি। মানে থিওডোলাইটের দুটো অপশন থাকে, একটা হচ্ছে এরকম একটা সার্কুলার বেস থাকে, তার সাথে আমরা যে ডিগ্রি ইনস্ট্রুমেন্ট করলাম ওর মতোই না, ওর থেকে 8%। এটা হরাইজন্টাল মুভ করে এরকম করে, এবং মুভ করার সাথে সাথে ধরো এটা যদি এই পজিশনে নিলাম, তাহলে এই যে মধ্যবর্তী অ্যাঙ্গেল যেরকম হরাইজন্টাল অ্যাঙ্গেল মেজার করতে পারবে, তার সাথে যদি তুমি ধরো এই পজিশনে রাখো, জিরো অ্যাঙ্গেল থাকা মানে একেবারে সারফেসের প্যারালাল। যদি এরকম মুভ করো অ্যাঙ্গেল বাড়বে কমবে সেটা এখান থেকে রিডিং থেকে বোঝা যায়। তার মানে একসাথে দুটো অ্যাঙ্গেল মেজার করা যায়, হরাইজন্টাল অ্যাঙ্গেল এবং ভার্টিক্যাল অ্যাঙ্গেল থিওডোলাইটের সাহায্যে। সো আমি যদি জিরো অ্যাঙ্গেল রাখি তাহলে এটা একেবারে সারফেসের প্যারালাল। প্রথমে যে কাজটা করতে হবে যে ইনস্ট্রুমেন্টের আমি জিরো অ্যাঙ্গেল লিখে তারপরে ওর পিকে মার্ক করব, এবং এটা ধরো এখানে দাঁড়ায় আছে, এখান থেকে ফুল বারিকেডের কোনো একটা টাওয়ারের এত রেজুলেশনে রাখি, একটা বোর্ড বিশাল বড় করে দেখা যাবে, মানে 4-5 কিলোমিটার এর মতো জায়গা তুমি খুব বড় করে দেখতে পারবা, অনেক দূরত্বে তোমার চোখেই দেখা যাচ্ছে না, সেই জায়গা একটা নাট বোল্ট সেটাকে বড় আকারে দেখা দেবে। যে কোনো মানে তার পিক পয়েন্টকে মার্ক করতে হবে, এরকম রেজুলেশনে হয়। এটা অনেক দামি আর কি, অ্যাক্টিভ ইনস্ট্রুমেন্ট প্রায় 1 কোটি টাকার কাছাকাছি করে। যাই হোক, তো প্রথমে যে কাজটা করবো আমি জিরো অ্যাঙ্গেল মেজার করলাম, একটা ট্রিপড স্ট্যান্ড সহ থিওডোলাইট সেট করে এখানে জিরো অ্যাঙ্গেল মেজার করে তারপরে আমি পিক পয়েন্ট এভাবে মুভ করাবো। যেহেতু ভার্টিক্যাল অ্যাঙ্গেল মেজার করতে পারে, অ্যাঙ্গেল মেজার হয়ে গেল সেটা আলফা, আর এর মধ্যবর্তী হাইটকে আমি এইচ ধরে নিলাম, এইচ ধরতেছি, এখনো ক্যালকুলেট পাইনি, কিন্তু এই আলফাটা আমি ইজিলি জানতে পারি থিওডোলাইটের মেজারমেন্ট থেকে। প্লাস সেকেন্ড পজিশনে আলফা 2 এবং এদের হাইট H2। এখন দেখো এর জন্য আর কিছু দরকার নেই, আমাদের ফর্মুলেশন একটা ফর্মুলেশন জানলে হবে, এর এক্সপ্লানেশন আমরা দেখাচ্ছি না। দেখো যে RL অফ কিউ আমি কিভাবে পাবো, RL অফ বেঞ্চমার্ক আগের মতোই প্লাস S1। RL অফ কিউ আমি কিভাবে পাবো, RL অফ বেঞ্চমার্ক এই পয়েন্ট প্লাস S1 এর সাথে H1 যোগ করব। দেখো S1 আমি কিভাবে পাবো, S1 আরেকটা জিনিস বলে রাখি, এ পয়েন্টে যখন আমি থিওডোলাইট সেট করতেছি তখন স্টাফ রিডিং হচ্ছে S1, আর বি পয়েন্টে যখন সেট করতেছি তখন স্টাফ রিডিং S2। এখন তাহলে RL অফ কিউ কোথায়, RL অফ বেঞ্চমার্ক প্লাস S1, এই যে S1 এইখানে গেলাম ইনস্ট্রুমেন্টের পজিশনে, তারপরে H1। এখন H1 ক্যালকুলেট করার ইনডিরেক্ট ফর্মুলেশন হচ্ছে এটা, এর জন্য এক্সপ্লানেশন আছে, সেটা আমাদের দরকার নেই। দেখো এখানে কিভাবে বি প্লাস মাইনাস এস কস ট্যান আলফা 2 সাইন আলফা 1 আলফা 2। এই আলফা 1 আলফা 2 এটা কোথা থেকে পাচ্ছি বুঝতে পারতেছো? প্রথম সেটআপের জন্য আলফা 1, সেকেন্ড সেটআপের জন্য আলফা 2, তারপরে সাইন আলফা 1 ইনটু আলফা 2 এখান থেকে পাবো। এখন দেখো প্লাস মাইনাসের মধ্যে একটা ব্যাপার আছে, হোয়েন এ পয়েন্ট ইজ লোয়ার দ্যান বি, তার মানে এ পয়েন্টটা যদি বি থেকে নিচের দিকে হয়, আর মাইনাস হবে হোয়েন এ পয়েন্ট ইজ হায়ার দেন বি, এ পয়েন্ট হায়ার দেন বি। এই এটা মানে এই সেটআপের জন্য প্লাস হবে না মাইনাস হবে? মাইনাস হবে। এ পয়েন্ট হচ্ছে বি পয়েন্টের থেকে উপরের দিকে আছে। এখান থেকে আমি বেঞ্চমার্কের রিডিং জানি, স্টাফ রিডিং জানি, H1 আমি এই ফর্মুলা থেকে ক্যালকুলেট করব। হার দেখো, এটা আমি এক্সপ্লেনেশন দেখাচ্ছি, এটা ইম্পর্টেন্ট বেশি, এবং যদি প্রবলেম থাকে তাহলে এই রিলেটেড প্রবলেমই থাকবে পরীক্ষার জন্য। কেস 3 হচ্ছে বেজ অফ দ্য অবজেক্ট ইনঅ্যাক্সেসিবল, ইনস্ট্রুমেন্ট স্টেশন নট ইন দ্য সেম ভার্টিক্যাল প্লেন অ্যাজ এলিভেটেড প্লেন। এই ফিগারটা সবাই আঁকো, এই ফিগারটা এঁকে নাও সবাই।
এটা হচ্ছে একটা টাওয়ার, যার পিক পয়েন্ট হচ্ছে কিউ, নিচের দিকে Q1। এটা হচ্ছে টোটাল টাওয়ারের হাইট। ফার্স্ট ইনস্ট্রুমেন্টের পজিশন P, এখান থেকে আমি হরাইজন্টাল ফোকাসিং করলাম AD তে, তারপরে এর AQ এখানে ফোকাস করা, তারপরে B পয়েন্ট থেকে BD আর BQ। ফার্স্ট সেটআপের জন্য হাইট হচ্ছে H1, সেকেন্ড সেটআপের জন্য H2, ফার্স্ট সেটআপের জন্য স্টাফ রিডিং, হচ্ছে S1, সেকেন্ড সেটআপের জন্য স্টাফ রিডিং হচ্ছে S2। যেহেতু প্রেজেন্টেশনে দেখাচ্ছে এই জন্য একই ফিগার বারবার দেখো, তো এই ফিগারটা তোমরা একটা এখন দেখো যে আমরা এক্সপ্লেনেশনগুলো দেখি। ফিগার 1, B হচ্ছে হরাইজন্টাল ডিসটেন্স বিটুইন P এন্ড R। তোমরা ফিগারের মধ্যে P এবং R এর মধ্যবর্তী ডিসটেন্স B লিখে দাও, এই যে এর মধ্যবর্তী ওই আর্মটাকে B লেখো, B এখানে B লিখে দাও ছোট করে। তারপরে θ1 হচ্ছে হরাইজন্টাল অ্যাঙ্গেল বিটুইন ইনস্ট্রুমেন্ট স্টেশন R and Q when instrument station at P, তার মানে অ্যাঙ্গেলটা হচ্ছে PQ1R, এই P অ্যাঙ্গেল। θ1 হচ্ছে P অ্যাঙ্গেল আর θ2 হচ্ছে R অ্যাঙ্গেল, এর মধ্যে লিখে দাও। বুঝতে পারতেছো না? এটা হচ্ছে B, এটা হচ্ছে θ2, হচ্ছে θ1। তারপরে এটা হচ্ছে α1, এটা α2। এরপরে দেখো ফার্স্ট সেটআপের জন্য এই S1, H1 আর H2। এখানে একটা লেখা মিসিং আছে, α1 α2 পাওয়া গেছে। S1 স্টাফ রিডিং অ্যাবভ বেঞ্চমার্ক টেকেন ফ্রম A, আর S2 লেখো স্টাফ রিডিং অ্যাবভ বেঞ্চমার্ক টেকেন ফ্রম B, এর নিচে লিখে নাও। এটা আমার এখানে আসে না, মিস গেছে। S1 স্টাফ রিডিং অ্যাবভ বেঞ্চমার্ক টেকেন ফ্রম A, এখানে ফিগারে দেখলে বুঝতে পারবা, লেখা যাবে। ফিগার থেকে সব এক্সপ্লেনেশন লেখা যাবে, সমস্যা নেই। S1 কি? স্টাফ রিডিং অ্যাট বেঞ্চমার্ক A পয়েন্ট থেকে যদি টেকেন ফ্রম A,
আর স্টপ রিডিং অ্যাট বেঞ্চমার্ক বি পয়েন্ট বিগিন ফ্রম বি। এখানে হয়ে গেলে আমরা পরের হয়ে গেছে সবার? তুমি লেখো নাই? ওইখানেই থাকো, ওই পেজে থাকো, ওই ফিগারের ওইখানে থাকো সবাই। এখন দেখো আর ফিগার আঁকার দরকার নেই। যখন এই ধরনের কোনো প্রবলেম আসবে বা এই কোশ্চেনটা আসবে তখন ওই ফার্স্ট ফিগার একে এক্সপ্লেনেশন দিতে হবে। আমি যেহেতু প্রেজেন্টেশনে দেখাচ্ছি একই ফিগার ভেঙে চুরে আস্তে আস্তে ছোটো ছোটো করে দেখানো, এরকম আঁকার দরকার নেই। একবারে ফিগার একে নিচে এক্সপ্লেনেশন থাকবে, মনে থাকবে? আচ্ছা, তাহলে কি করব? দেখো এক্সপ্লেনেশন হচ্ছে ফর ট্রায়াঙ্গেল PRQ1, এই ট্রায়াঙ্গেলে সাইন কোসাইন ফর্মুলা PQ1 বাই সাইন থিটা 2। এই যে PQ1 তার মানে এর অপোজিট অ্যাঙ্গেল হবে সাইন থিটা 2, আর PR যদি হয় তাহলে সাইন 180 থেকে, তার মানে PR মানে এই অ্যাঙ্গেলটা হবে, তাই না? 180 থেকে থিটা 1 আর থিটা 2 যদি বাদ দিই, এটাকে যদি আমরা ইকুইভ্যালেন্স করি তাহলে দেখো PQ1 আমরা ধর আরেকটা এখানে লিখে রাখো এই মেজারের মধ্যে, যে ফার্স্ট ইনস্ট্রুমেন্ট স্টেশন থেকে যে ডিস্টেন্স সেটা হচ্ছে PQ1 ইকুয়াল টু D। তোমরা ওই ফিগারের মধ্যে রাখো PQ1। এখানে যেরকম PR এর মধ্যবর্তী ডিস্টেন্স B লিখছি ছোট b, এখানে লেখো PQ1 এর মধ্যবর্তী ডিস্টেন্স D1, আর RQ1 এর হচ্ছে D2। দেখো এখানে আসলাম, তার মানে PQ1 আমরা ধরে নিচ্ছি যে ফার্স্ট ইনস্ট্রুমেন্ট সেটআপ থেকে অবজেক্টের মধ্যবর্তী ডিস্টেন্স D1, তাহলে PQ1 ইকুয়াল টু D1 বাই সাইন থিটা 2 আর B বাই সাইন থিটা 1 থিটা 2, এটা ফর্মুলেশন থেকে এসে যায়। এবার D1 ইকুয়াল টু আমরা লিখে দিলাম B, এই ক্রস মাল্টিপ্লিকেশন B সাইন থিটা 2 বাই সাইন থিটা 1 প্লাস থিটা 2। এখন দেখো ফার্স্ট সেটআপের জন্য ভার্টিক্যাল অ্যাঙ্গেল tan আলফা 1 ফার্স্ট সেটআপের জন্য, তাহলে হাইট হচ্ছে h1, tan আলফা 1 ইকুয়াল টু QC বাই AC। QC হচ্ছে h1 আর AC হচ্ছে D1। AC আর PQ ইকুয়াল না? AC আর PQ ইকুয়াল কিনা তোমরা তোমাদের ইসে দেখো, ইকুয়াল না কেন? PQ1 এই যে এইখানে দেখো, এটা হচ্ছে এই PQ1 এর মধ্যবর্তী হরাইজন্টাল ডিসটেন্স, আর এটা হচ্ছে এরিয়ার ডিসটেন্স AC, এক ইকুয়াল। AC করো তাহলে D1, এখন H1 লিখলাম D1 tan আলফা, ঠিক আছে? পরের পেজে চলে যাই। এখন দেখো এই পর্যন্ত আমরা আসছি H1 ইকুয়াল টু D1 tan আলফা। D1 এর ভ্যালু আমি আগে ক্যালকুলেট করছি। এখন D1 এর ভ্যালু, তার মানে প্রথম সেটআপ থেকে অবজেক্ট পর্যন্ত যে হরাইজন্টাল ডিসটেন্স, এটা আমি কেন ফর্মুলেশন থেকে যাব বা জিওমেট্রিক্যাল ক্যালকুলেশন কেন দরকার? হ্যাঁ, কে বুঝতে পারলে বলেন। দরকার কারণ হচ্ছে অবজেক্টের বেস ইনঅ্যাক্সেসিবল, ডি সরাসরি ক্যালকুলেট করা যাবে না। তাহলে দেখো আমরা H1 তখন জিওমেট্রিক্যালি দেখো সব অ্যাঙ্গেল মেজারমেন্ট নিয়ে এই H1 এর ভ্যালু এবং D1 এর ভ্যালু ক্যালকুলেট করা যাচ্ছে, সব অ্যাঙ্গেল মেজারমেন্ট নিয়ে। আর শুধু দুইটা ইনস্ট্রুমেন্টের মধ্যবর্তী ডিস্টেন্স B কাজে লাগবে। তাহলে দেখো D1 এর ভ্যালু আমরা এই যে এখান থেকে বসাই দিলাম, এই যে এখান থেকে D1 ইকুয়াল টু B sin theta 2 বাই sin theta 1 প্লাস theta 2 এখান থেকে বসাই দিলাম। তাহলে H1 পেয়ে গেলাম। এখন দেখো এই যে ইনস্ট্রুমেন্টের হাইট সেটা কিভাবে ক্যালকুলেট করব? RL অফ বেঞ্চমার্ক
বেঞ্চমার্কের সাথে ফার্স্ট সেটআপের জন্য স্টাফ রিডিং S1 আর H1 কিভাবে পাবো এই ফর্মুলেশন থেকে। এখন আমরা ফার্স্ট সেটআপের জন্য যেভাবে RL ক্যালকুলেট করলাম ঠিক সেকেন্ড সেটআপের জন্য সেম ভাবে RL ক্যালকুলেট করলে দুটো ইকুয়াল হবে। তখন আমাকে কি করতে হবে যে সেম চেক এর জন্য চেক আর কি এক্সপ্লেনেশনে তোমরা লিখবা ওই সেম ট্রায়াঙ্গেল যে হরিজন্টাল ট্রায়াঙ্গেল ছিল PRQ1 এখান থেকে তখন আমরা প্রথমে নিয়েছিলাম যে PR এই আর্মটাকে আমরা নেব এবার RQ1 এই আর্মটাকে তার মানে যেটা D2 ছিল প্রথমে আমরা নিয়েছিলাম PQ1 D1 মানে অবজেক্ট থেকে ইনস্ট্রুমেন্ট থেকে অবজেক্টের মধ্যবর্তী ডিসটেন্স D1 ক্যালকুলেট করেছিলাম। এবার নিব হচ্ছে RQ1 D2 ইনস্ট্রুমেন্ট থেকে অবজেক্টের মধ্যবর্তী ডিসটেন্স D2 একেবারে সেম জাস্ট এক্সপ্লেনেশনের ভেরিয়েশন সেম ভাবে আমরা RQ1 ইকুয়াল টু আমরা D2 লিখছি সেখান থেকে আমরা RQ1 লিখে নিলাম বের করে নিলাম। তারপরে এরপরে দেখো আসবে হচ্ছে BDQ এই ট্রায়াঙ্গেল থেকে আমরা tan alpha 2 H2 এর ভ্যালু ক্যালকুলেট করব। সেকেন্ড সেটআপের জন্য ইনস্ট্রুমেন্টের হাইট ধরছি H2 তাহলে সেকেন্ড সেটআপের জন্য RL কি হবে RL অফ বেঞ্চমার্ক তারপরে প্লাস হচ্ছে এই যে ইনস্ট্রুমেন্টের হাইট প্লাস হচ্ছে H2 যেটা আমরা জিওমেট্রিক্যাল ফর্মুলেশন থেকে পাবো। কয়েকটা জিনিস ক্লিয়ার হতে হবে। দেখো ফার্স্ট সেটআপের জন্য হরিজন্টাল ডিসটেন্স হচ্ছে আমি আরেকবার বলে যাই কারণ এরপরে আমরা একটা প্রবলেম দেখব। ফার্স্ট সেটআপের জন্য আমি একটা একটা করে বলি এই PQ1 এটা হচ্ছে D1 ফার্স্ট সেটআপের জন্য তারপরে RPQ1 এর মধ্যবর্তী অ্যাঙ্গেল হচ্ছে θ1 ভার্টিক্যাল অ্যাঙ্গেল হচ্ছে α1 QAD হাইট হচ্ছে H1 ফার্স্ট সেটআপের জন্য আরেকটা বাকি আছে সেটা হচ্ছে স্টাফ রিডিং S1 সেকেন্ড সেটআপের জন্য হরিজন্টাল অ্যাঙ্গেল হচ্ছে PRQ1 সেটা হচ্ছে θ2 ভার্টিক্যাল অ্যাঙ্গেল হচ্ছে α2 ইনস্ট্রুমেন্টের হাইট H2 আর স্টাফ রিডিং S2 আরেকটা আছে সেটা হচ্ছে RQ1 যেটা হচ্ছে ইনস্ট্রুমেন্ট থেকে অবজেক্ট পর্যন্ত ডিসটেন্স D2 বোঝা গেছে? বোঝা গেলে আমরা ফর্মুলেশনে প্রবলেমে চলে আসি। কয় মিনিট সময় আছে? 70 মিনিট। আচ্ছা হয়ে যাবে। দেখো প্রবলেমটা কি লেখার দরকার নেই আমি দিয়ে দেবো এটাকে। টু ফাইন্ড দ্য এলিভেশন অফ দ্য টপ A the minar of Kuwait Mosque মানে কুয়েট মস্কের যে মিনার আছে মিনারের টপ পজিশনকে এ ধরলাম observation were made from two station point P and R 60 meter apart তার মানে কি এই ডিসটেন্সটা P আর R বলতে কি বোঝাচ্ছে আমরা বললাম দুইটি ইনস্ট্রুমেন্টের মধ্যবর্তী ডিসটেন্স সেটা হচ্ছে B এই ফিগার না আঁকলেও চলবে তুমি যদি মানে থিওরির সাথে মিলাই করতে পারো তাহলে ফিগার আঁকার দরকার নেই বুঝতে পারতেছো তাহলে বি এই পি আর আর এর মধ্যবর্তী ডিসটেন্স আমরা থিওরিতে ধরছি বি the horizontal angle measured at P and R and the top of the minar was 60 degree 30 minute তার মানে দেখো প্রথম হরিজন্টাল অ্যাঙ্গেল সেটা P স্টেশনে মেজার করা হয়েছে তার মানে θ1 আচ্ছা তারপরে পরে দেখো the measured at R between the top of the minar and the P station was 68 degree 18 minute তার মানে θ2 the angle of elevation to the top of the minar was measured to be 10 degree 12 minute তার মানে প্রথম পজিশনে α1 10 degree 12 minute the angle of elevation to the top of the minar was measured to be 10 degree 48 minute at R তার মানে সেকেন্ড পজিশনে সেটা হচ্ছে α2 এরপর দেখো স্টাফ রিডিং অন বেঞ্চমার্ক
when the instrument was at P, তার মানে S1 P পজিশন মানে কি প্রথম পজিশন আমরা ধরে নিছি, তার মানে S1 হচ্ছে 1.965 মিটার, এটা হচ্ছে স্টাফ রিডিং, এই যে এইটুকু। and that with the instrument at R, তার মানে স্টাফ রিডিং যখন ইনস্ট্রুমেন্টের পজিশন যখন R পয়েন্টে, তখন স্টাফ রিডিং হচ্ছে S2, যে এখানে আমরা লিখে নিতে পারি S2 = 2.073। ক্যালকুলেট দ্য এলিভেশন অফ দ্য টপ অফ দ্য মিনার অফ কুয়েট সেন্ট্রাল মস্ক ইফ দ্য বেঞ্চমার্ক ওয়াজ অ্যাট 418 মিটার। যদি বেঞ্চমার্কের RL হয় 418, তাহলে মস্কের মিনারের একেবারে টপ পয়েন্টের হাইট কত সেটা ক্যালকুলেট করতে হবে। দেখো এই জিনিসগুলো আমরা অলরেডি জেনে গেছি। B = 60 মিটার, দুটি ইনস্ট্রুমেন্টের মধ্যবর্তী ডিস্টেন্স এই যে এইটুকু, θ1 এইটা, θ2, তারপর হচ্ছে α1 α2। এর নিচে তোমরা লিখে নিতে পারো S1 S2 গিভেন ভ্যালু হিসেবে। এখান এটা যদি তুমি থিওরির ফর্মুলেশনের মতো সেট করতে পারো তাহলে ডিরেক্ট এইখান থেকে বসাই দিবা। আর যদি তোমার ধরার মধ্যে ভুল হয়ে যায় তাহলে তুমি এই ফর্মুলেশনে অ্যাপ্লাই করতে পারবে না ডিরেক্টলি। মানে আমি ধরলাম যে এটাকে θ1 আর এটাকে α1, তাহলে প্রবলেম এটা প্রথমে আসবে, এটা পরে আসবে, বুঝতে পারতেছো? এই জন্য মানে আমরা থিওরিতে যেভাবে ধরছি ওইভাবে ধরে নিব যে ফার্স্ট সেটআপের জন্য α1 আর এটা হচ্ছে θ1, সেকেন্ড সেটআপের জন্য θ2 α2, এবং ফার্স্ট সেটআপের জন্য ইনস্ট্রুমেন্ট থেকে অবজেক্ট পর্যন্ত ডিসটেন্স d1, সেকেন্ড সেটআপের জন্য d2, মানে ফার্স্টের জন্য 1, সেকেন্ডের জন্য 2, এইভাবে ধরে নিব এবং সেইভাবে গিভেন ভ্যালু লিখব। এরপর দেখো d1, তাহলে যদি আমি থিওরি মতো সেট করতে পারি তাহলে ডিরেক্ট আমি ফর্মুলা বসাই দিব এখানে d1 এর ভ্যালু b sin θ1 sin θ1 প্লাস θ2। এখান থেকে জাস্ট ভ্যালুগুলো বসায় একটা গিভেন ভ্যালুগুলো বসায় আমরা অবজার্ভ ভ্যালু বের করবো এখান থেকে। d1 এটা মিটার হবে, এখানে একটা মিটার হবে। তোমাদের কিছু কিছু প্রবলেম আমি ফেস করছি খাতা দিতে গিয়ে, কোনো কিছু যদি ইউনিট না দাও তাহলে সেটা ভ্যালুলেস। এই যে এখানে ইউনিট মিসিং গেছে, ইউনিট না দেওয়ার অর্থে এটা জাস্ট একটা নাম্বার, কোনো কিছু লেন্থ না উইথ না হাইট নাকি অ্যাঙ্গেল এটা কোনো কিছু বোঝা না, ইউনিট যেন মিস না হয়। ধরো সব কিছু করছো একেবারে 100% কারেক্ট প্রবলেম, শেষে যদি জাস্ট অ্যান্সারের আগে গিয়ে ইউনিট মিস হয়ে যায় তাহলে 70% মার্কস পাবো তুমি। কেউ চাইলে 0 দিতে পারে, কারণ তুমি যে ভ্যালুটা লিখছো সেটার কোনো মিনিং নেই। মানে ইউনিট প্রতি লাইনে দেওয়ার দরকার নেই, দেখা যাচ্ছে 3-4 লাইনের ক্যালকুলেশন, শেষে মিটার হবে লেন্থ, সেইখানে গিয়ে মিটার লিখে দিলাম, এরকম এটা যেন মিস না যায় কখনো। কারণ চোখে পানি আসে যাও তুমি। তাহলে d1 এই ফর্মুলা থেকে ক্যালকুলেট করে নিলাম, h1 = d1 tan α1, তাহলে h1 এর ভ্যালু পেয়ে গেলাম। তাহলে RL অফ A, ওই মস্কের পিক পয়েন্ট আগে বলা ছিল প্রবলেমে A পয়েন্ট, তার RL হবে RL অফ বেঞ্চমার্ক, যেটা দেওয়া আছে অলরেডি 418। তারপরে S1 হচ্ছে ফার্স্ট সেটআপের জন্য স্টাফ রিডিং, h1 আমরা এখানে ক্যালকুলেট করলাম। এবার দেখো চেক করতে হবে, তুমি বাইরে চলে যাও, তুমি হ্যাঁ চশমাওয়ালা, শোনো আমার ক্লাসে বেয়াদবি করলে একেবারে এই 4 তলা থেকে নিচ তলায় ফেলাবো, আবার উপরে তুলে নিয়ে আবার ফেলাই দেবো। যাও বাইরে যাও, বাইরে যাও তুমি বললাম, এদিক দিয়ে যাও, সামনে দিয়ে। ক্লাস ভালো যদি করতে না মন চায় জাস্ট অ্যাটেন্ডেন্স দিয়ে চলে যাবো, কোনো সমস্যা নেই। দেখো চেক করার জন্য যে কাজটা করতে হবে, তাহলে সেকেন্ড সেটআপের জন্য d2 ফর্মুলেশন আছে আগের মতো ফর্মুলেশন। দেখো
চেঞ্জ হচ্ছে ফর্মুলেশন যদি তুমি থিওরির মতো সেট করতে পারো। দেখো এখানেও বি আছে, এখানে বি আছে, এখানে সাইন থিটা 1 ফার্স্ট সেটআপের জন্য, এখানে শুধু থিটা 2, থিটা 1 থিটা 2 এটা তো একই থাকবে। তাহলে d2 ভ্যালু পেয়ে গেলাম h2 d2 tan alpha 1। এটা এখান থেকে ক্যালকুলেট করে নিলাম। তারপরে RL অফ A হবে RL অফ বেঞ্চমার্ক, এটা S2 H2 হবে, S2 H2 হবে সেকেন্ড সেটআপের জন্য যেহেতু। আচ্ছা আমরা থিওরিতে দেখে আসি। এটা এটা আলফা 1, এটা আলফা 2, ঠিকই তো আছে। এটা আলফা 2 হবে, এখানে S2 হবে, H2 হবে। তাহলে দেখো RL অফ বেঞ্চমার্ক আগে দেওয়া ছিল S2 হচ্ছে 2.073 আর H2 এখান থেকে ইনডিরেক্টলি ক্যালকুলেট করলাম। এখন দেখো দুইটা ভ্যালু কাছাকাছি, এটা তো নড়ে চড়ে গেছে, দুটা ভ্যালু কাছাকাছি। দেখো এটা হচ্ছে 432.835, 432.833। তাহলে দুইটা ইনস্ট্রুমেন্ট স্টেশন থেকে আমি যে টাওয়ারে হাইট ক্যালকুলেট করলাম, যদি তোমার অবজারভেশনের মধ্যে ভুল হয়, এখন আসি প্র্যাকটিক্যাল, যদি অবজারভেশনের মধ্যে ভুল হয়, ফার্স্ট ইনস্ট্রুমেন্টের জন্য যে সেট দিয়েছো, সেকেন্ড ইনস্ট্রুমেন্টের জন্য যে সেট হবে, এই দুটোর মধ্যে যদি ভুল হয় তাহলে আলটিমেট RL এটা মিলবে না। এখন মিলবে না কতক্ষণ পর্যন্ত অ্যালাবল? 95% পর্যন্ত অ্যালাবল। দেখা যাচ্ছে এখানে আসলে 100, এখানে 95, তাহলে মোটামুটি ঠিক আছে, কারণ এই অ্যাঙ্গেলগুলো খুবই সূক্ষ্ম, ডিগ্রি মিনিট ক্যালকুলেশন। এটাকে তোমাকে মেজার করে, মানে অ্যাঙ্গেল ঘুরে গেছে সেটাকে তুমি চোখ দিয়ে দেখে মেজারমেন্ট নিতে হবে, সেক্ষেত্রে 95% অ্যালাবল। যেমন যদি এই ধরনের প্রবলেম থাকে একই সাথে ক্যালকুলেশন করতে হবে, সাথে চেক দেখাইতে হবে ঠিক আছে কিনা। থার্ড থিওরি, কেস 3 এর থিওরি এবং তার জন্য প্রবলেম, এই দুটো ইম্পর্টেন্ট। প্লাস এখান থেকে এর অ্যাপ্লিকেশন কি, তিনটা অ্যাপ্লিকেশন আছে। পার্টিকুলার পয়েন্টসের এলিভেশন ক্যালকুলেশন, তার মানে হাইট ক্যালকুলেশন, ডিফারেন্স দুটো অবজেক্টের মধ্যে ডিস্টেন্স আর এরিয়াল ডিস্টেন্স। যাই হোক এখানে শেষ করছি আজকে।